স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে দেশ, রুখে দিতে দেশে ও বিদেশে ষড়যন্ত্র, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। ইউপি নির্বাচনে সহিংসতার দায় এড়াতে পারে না ইসি, ক্ষমতা প্রয়োগে ব্যর্থতা দেখছেন আওয়ামী লীগ নেতারা। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, খুব দুর্বল হয়ে পড়েছেন জানিয়েছেন চিকিৎসক। দেশে করোনা শনাক্তের হার আবারও ৫% ওপরে, নতুন রোগী ১১৪৬, আরও একজনের মৃত্যু। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জয় সম্ভব, টাইগারদের সেরা ফর্মের সঙ্গে দরকার ভাগ্যের সহায়তা, বলছেন সাকিব। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগোচ্ছে, তবে তা রুখে দিতে দেশ বিদেশে বসে দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিদেশে উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে। আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সরকারের ৩ বছর পূর্তি ও ৪ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ২০২১ সাল ছিল উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। পরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বলেন, ২০২২ সাল হবে এক মাইলফলক বছর। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে ১.২% হারে অবদান রাখতে সক্ষম হবে। এবছর শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। মৌলিক চাহিদা থেকে শুরু করে বিদ্যুৎ ও ইন্টারনেট খাতে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি চলমান উন্নয়ন যাত্রা রুখে দিতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট, কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। এছাড়া করোনার নতুন ধরন অমিক্রন থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন সরকার প্রধান। জানান, মাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনতে গণটিকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না বলে দাবি করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতাদের মতে, প্রশাসনের নিয়ন্ত্রণ সহ সিইসির হাতে ক্ষমতা থাকলেও তা প্রয়োগে ব্যর্থ হয়েছে। সে কারণে পঞ্চম ধাপ পর্যন্ত শতাধিক মৃত্যুর দায়িত্ব ইসিকে নিতে হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের দিনের চিত্র এটি। সংঘাত সহিংসতায় এদিন মৃত্যু হয় ৯ জনের, আহত শতাধিক। সব মিলে এবার ইউপির ভোটকে কেন্দ্র করে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। তবে নির্বাচন কমিশনের দাবি, সহিংসতায় প্রাণহানির দায় প্রার্থীকে নিতে হবে, নির্বাচন কমিশন এর দায় নেবে না। নির্বাচন বা কমিশন এ ব্যাপারে মোটেই দায়ী না, একেবারেই দায়ী না। তবে সিইসির এ বক্তব্যে একমত নয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রশাসন ইসির নিয়ন্ত্রণে থাকায় চাইলে তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সহিংসতা ঠেকাতে পারত। কোনো দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কথা বলা উচিত না। সুনিবিদের যা ঘটবে এ ব্যাপারে তাকে দায়িত্ব নিতেই হবে। উনি এটাকে এড়িয়ে যেতে পারেন না। প্রশাসনকে যদি উনি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে এই ধরনের
ঘটনা ঘটতো না। কেউ কারোর উপর দায় চাপিয়ে দিয়ে রেহাই পাওয়ার প্রবণতাটাও ভালো নয়। কারণটা হলো দায় তো কারো না কারো আছে, সে দায়টি যার যেখানে যতটুকু দায় আছে তার ততটুকু নিতে হবে। সরেজমিনে দেখা গেছে ইউপির ভোটে সংঘাতে জড়িয়েছে প্রধানত নৌকা ও বিদ্রোহী প্রার্থীরা, তাই এর দায় আওয়ামী লীগও এড়াতে পারে কিনা উঠেছে সে প্রশ্ন। রাজনৈতিক দলের কেন হবে? রাজনৈতিক দলে তো বিভিন্ন দলে তো সবসময়ই তো রাজনৈতিক দল আছে, আর এত ইউনিয়ন পরিষদে কোনো সময় মারা যায় নাই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নেই, যদি ডিসি আর এসপি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো গোলমাল হয় না, সেটা নিয়ন্ত্রণ করবে চিফ ইলেকশন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দায় দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ কখনোই এই নীতিকে বিশ্বাস করে না। আমরা শান্তি সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। তৃণমূলের সহিংসতা কমাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা আছে জানিয়ে এ সহিংসতায় বিএনপি জামাতের দায়ও দেখছেন আওয়ামী লীগ নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই সপ্তাহে আবারও তাঁর এন্ডোস্কপি করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হওয়ার পর থেকে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রক্তক্ষরণ। এ পর্যন্ত 5 বার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। কমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসও। স্বাস্থ্য আগে যেরকম ছিল ঠিক একটু মতো আছে, আছে। আর উনি আগে যে সমস্ত জিনিস অর্থাৎ নরম খাবার, সলিড খাবার ওনাকে কখনোই দেওয়া হয় না, সফট খাবার বিএনপি মহাসচিব জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে, তবে তার এখন দরকার আরও উন্নত চিকিৎসা। ডাক্তার সাহেবরা যা বলেন, তার যে অসুখ, সেই অসুখের এখন এই দেশে আর কোনো চিকিৎসা তাদের হাতে নেই। যে চিকিৎসা আছে তারা খুব পরিষ্কার করে বলেন যে তার লিভার আপনার করা, আপনার ট্রান্সপ্ল্যান্ট করা, অথবা আরেকটা তারা যেটা বলছেন টিপস, আরেকটা ডিভাইস ট্রিটমেন্ট, এই দুটোই এখানে কোনো সুযোগ নেই। সেই কারণে তারা বারবার করে বলছেন যেটাকে বাইরে অ্যাডভান্স সেন্টারে পাঠানোর কথা। ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো মুহূর্তে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় ১,১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৬৭%। ১০৯ দিন পর শনাক্তের হার ৫% ছাড়ালো। আগের দিন বৃহস্পতিবার রোগী শনাক্ত হয়েছিল ১,১৪০ জন, তখন রোগী শনাক্তের হার ছিল ৪.৮৬%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫,৯১,০৯৩। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮,০৯৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৫০,৫৩৪ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় ১৭০ জন সুস্থ হয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সিরিজ জয়ও সম্ভব। ক্রিকেটারদের সেরা ফর্মের সাথে চাই ভাগ্যের সহায়তা। ক্রাইস্টচার্চের উইকেটে আগে ব্যাট করলে চ্যালেঞ্জের মুখে পড়বে টাইগাররা, বলছেন আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান। সিনিয়রদের ছাড়াও ভালো পারফরমেন্স করতে পারে দল, প্রমাণ হয়েছে সেটাও। বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট ও বিপিএল দিয়ে সেরা ফর্মে ফিরতে চান টাইগার ক্রিকেটের পোস্টার বয়। ছুটি শেষ, মাঠে নামতে হবে, তৈরি হতে হবে জাতীয় দলের জন্য। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে হাতে সময় পেয়েছেন 2 দিন। অবসর কাজে লাগিয়েছেন, অংশ নিয়েছেন প্রমোশনাল অনুষ্ঠানে, যেখানে সুপারস্টার সাকিবকে নিয়েছিল সমর্থকদের মাতামাতি। ডিসেম্বরের শুরুতে সবশেষ মাঠে নেমেছেন পাকিস্তানের বিপক্ষে। মাঝে বিসিএল বিপিএল রয়েছে, সেখানেই ছন্দে ফিরতে চান। ফেব্রুয়ারিতে আফগানিস্তান আসবে টাইগার ডেরায়। সাকিবের দৃষ্টি সেই সিরিজে। আমি চাই যে আমার বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরমেন্সটা নিয়ে আমি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। সো সেটার জন্য এটা ভালো একটা বিল্ড আপ বলে আমি মনে করি।
সো যদি আমি বিসিএল এর কয়েকটি ম্যাচ খেলতে পারি এবং তারপরে বিপিএল এর ম্যাচগুলো থেকে কনফিডেন্সটা নিতে পারি, সামনে আমাদের আফগানিস্তানের সাথে ওয়ানডে এবং টি20 আছে, আমার কাছে মনে হয় এই ওই দুইটা ফরম্যাটকে খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সো সেই কারণেই আসলে এই প্রস্তুতিটা নেয়া। নিউজিল্যান্ড রূপকথার রেশ এখনো কাটেনি। একটা সময় রেশ কেটে গেলেও যার প্রভাব থেকে যাবে দীর্ঘদিন। জয়টা থেকে টাইগাররা পাবে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, বড়দের হারানোর সাহস। সাকিবের কাছে আরও একটা কারণে বিশেষ এই জয়টা। যে একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, স্পেশালি বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, ভবিষ্যতে আমার কাছে মনে হয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা 4-5 জন ছাড়া প্লেয়ার নাই, সো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা, এবং তাদেরকে যদি এভাবে রেসপন্সিবিলিটি দেওয়া যায় তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি মনে করি। প্রথম ম্যাচ জিতে স্বপ্নের পরিধি বেড়েছে বাংলাদেশের। অন্তত সিরিজ আর হারতে হচ্ছে না। বুকে সাহস রেখে সিরিজ জয়ের দিকেই নজর থাকবে মমিনুলের দলের। এমন ম্যাচে সাকিবের ভাবনাই টস, কারণ ক্র্যাশ চার্চের উইকেট দ্বিতীয় ও তৃতীয় দিন হয়ে উঠবে ব্যাটিং স্বর্গ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এরপর দেখবেন বিজয়ের 50 বছর পূর্তিতে অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমান্তালে এগিয়েছে বেসরকারি খাত। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি। সেখানেও কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ পিএইচপি। বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে বিস্তৃত হয়েছে তাদের বিভিন্ন ব্যবসা। স্বাধীন বাংলাদেশ আর পিএইচপি শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবসার বয়স প্রায় সমান। 50 বছরে গড়ে তুলেছেন 34টি শিল্প কারখানা ও প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে 12,000-এর বেশি মানুষের। বার্ষিক টার্নওভার প্রায় 6,000 কোটি টাকা। ব্যবসা শুরুর পুঁজি ছিল মাত্র 1,483 টাকা। ছাত্র জীবনে দিনের বেলা চাকরি করতাম, রাত্রে লেখাপড়া করতাম। ভাত পাকের সাথে 2টা গোল আলু আর একটা ডিম দিতাম, তো একই সাথে ওইগুলিও সিদ্ধ হয়ে যেত, সময় অনেক বাঁচত। তো ওই থেকে জীবনের শুরু। 65 সালের 19শে মার্চ আমি চট্টগ্রামে আসি। 163 টাকা বেতনের চাকরি নিয়ে আসলাম। আমাদের দায়িত্ব ছিল প্রত্যেককে কমপক্ষে 4টা ডকুমেন্ট হ্যান্ডেল করা ডেইলি। তো আমি আল্লাহর মধ্যে 22টা থেকে 25টা করতাম, আর ব্যাংক আমাকে টাকা দিচ্ছি এই সময়টুকুর জন্য। সুতরাং এর মধ্যে আমি যতটুকু ম্যাক্সিমাম পারি আমি করব। দেশ স্বাধীন হয়ে গেল, চাকরি ছেড়ে দিলাম। 1483 টাকা ক্যাপিটাল ব্যবসা শুরু করলাম। তেল, চিনি, চাল, কাপড়, শিশুখাদ্য, যন্ত্রপাতি সহ নানা রকম পণ্য আমদানির ব্যবসার লাভে 1 দশকে বড় অঙ্কের পুঁজি করেন সুফি মিজানুর। বন্ধুর সাথে অংশীদারিত্বে করা আমদানি ব্যবসার পাশাপাশি আরও বড় স্বপ্ন নিয়ে 80-র দশকে শুরু করেন জাহাজ ভাঙার কারখানা। আমার ওয়াইফের বড় ভাই রুকুনুদ্দিন আলহাজ রুকুনুদ্দিন মোল্লা সাহেব, আমরা 2 জন স্কুলের ফ্রেন্ড ছিলাম। আমরা 2 বন্ধু একসাথে ব্যবসা শুরু করলাম 82-তে। এরপরে আমরা সমস্ত মিল ফ্যাক্টরি 2 বন্ধু একসাথে করলাম ঢাকাতে। সব ব্যবসায়ী চলছিল বাল্যবন্ধুর সাথে অংশীদারিত্বে। 1999 সালে ভাগাভাগি করে পাওয়া কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে শান্তি, সুখ ও সমৃদ্ধি শব্দগুলোকে ধারণ করে যাত্রা শুরু হয় পিএইচপি। 1999 সালে সংসার বড় হয়েছে আমাদের। আল্লাহ আমার 7 ছেলে 1 মেয়ে, ওনার 6 ছেলে। আমরা আপোষের মধ্যে ভাগযোগ হইয়া ঢাকার জিনিস ওনাকে দিয়ে দিলাম, এইখানের জিনিস আমরা নিয়ে আমাদের ভাবে আমরা কাজ করতেছি, ওদের ওরা কাজ করতেছে।
সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং এখন গোটা এশিয়ার অন্যতম পরিবেশ বান্ধব কারখানা, যা পেয়েছে মেরিটাইম অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক স্বীকৃতি। $6 লাখ জাহাজ ভাঙার মধ্য দিয়ে শুরু করা প্রতিষ্ঠানের এখন বার্ষিক ব্যবসা 500 কোটির ওপরে। বছরে বড় বড় 8 থেকে 10টি জাহাজ ভাঙা হয় এখানে। ধাপে ধাপে স্বয়ংক্রিয় ও আধুনিক যন্ত্রের ব্যবহারে সুবিশাল ইয়ার্ডে কাজে যেমন গতি এসেছে, তেমনি কমেছে শ্রমিকদের কাজের ঝুঁকি। 1982 সালে আবার আব্বা একটা শিপ কেনে, যেটার ওজন ছিল 3000 টনের মতন, এবং ওইটার জন্য উনি $6 লাখ পে করেছিলেন। তখন থেকে যাত্রা শুরু। তখন আমাদের এখানে 200 থেকে 300 লোক কাজ করত। যখন আস্তে আস্তে আমাদের ভলিউম বাড়লো, আমরা 1 লাখ 1.5 লাখ টন বছরে রিসাইকেল করা শুরু করলাম, তখন আমাদের এখানে 3000 থেকে 3500 লোক কাজ করত। কাজটা মূলত ম্যানুয়ালি করা হতো। তো আমরা যেটা করলাম 2015 সাল থেকে ইয়ার্ডটা ডেভেলপ করা শুরু করলাম ইন্টারন্যাশনাল হংকং কনভেনশন আদলে, এবং ওইটার জন্য আমরা প্রায় $10 মিলিয়ন ইনভেস্ট করলাম। ট্রেডিশনাল ইয়ার্ডকে একটি ইন্টারন্যাশনাল ইয়ার্ডে আমরা কনভার্ট করলাম। 2005 সালে বড় অঙ্কের বিনিয়োগে দেশের প্রথম রিফ্লেক্টেড কাচের কারখানা পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। সীতাকুণ্ডে 29 একর জমিতে স্থাপিত দেশের প্রথম আধুনিক এ কারখানায় তৈরি হয় বিভিন্ন রকম গ্লাস। তৈরি হচ্ছে রূপালী কাচের প্রলেপে কাঁচের আয়না। দেশের নির্মাণ খাতে অ্যালুমিনিয়াম প্যানেলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই ইউনিটেরই আরেক প্রান্তে স্থাপন করা হয়েছে আলাদা কারখানা, যেখানে অ্যালুমিনিয়ামের খণ্ড খণ্ড বার থেকে কয়েক ধাপে তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের প্যানেল। আমরা খুব হাম্বল ওয়েতে শুরু করি 2005-এ ক্লিয়ার ফ্লোট গ্লাস দিয়ে। এরপরে আস্তে আস্তে আমরা ভ্যালু এডিশনের দিকে যাই। আমরা আয়না তৈরি করি। আমরাই পিএইচপি প্রথম বাংলাদেশে সিলভার মিরর তৈরি করে। এরপরে আমরা আরও কিছু ভ্যালু এডিশনের দিকে যাই, যেরকম টেম্পার্ড গ্লাস, টাফেন্ড গ্লাস, বেভেলিং, এজিং, গ্লাস ড্রিলিং। 2021 সালে আমরা বাংলাদেশে সর্বপ্রথম অফলাইন স্পাটারিং কোটিং টেকনোলজির রিফ্লেকটিভ কাচ তৈরি করছি। 2015 সালে পিএইচপি গ্রুপ দেশে গাড়ি সংযোজনে সাহসী উদ্যোগ নেয়। আমদানি করা গাড়ির বাজারে 2017 সালে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করে চমক দেখায় তারা। এক শিফটে বছরে 1200 গাড়ি সংযোজনের সক্ষমতা নিয়ে ব্যবসা করছে পিএইচপি অটোমোবাইলস। দেশে তৈরি হচ্ছে 3 মডেলের গাড়ি। দেশের মানুষ দেশে তৈরি গাড়িতে চড়বে, বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে। বাবার এমন স্বপ্ন পূরণে এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন ছোট ছেলে। আমরা প্রপার রিসার্চ করি এবং রিসার্চ করে দেখি যে না, এরকম একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য দরকার। 4 বছর আগে আমরা গাড়ি অ্যাসেম্বলিং ফ্যাক্টরি দিয়ে শুরু করি। আজকে আপনারা দেখছেন আমরা অ্যাসেম্বলি করছি এবং পেইন্ট করছি, এবং কিছু কিছু স্পেয়ার পার্টস আমরা নিজেরাই তৈরি করছি। বছরে 2.5 লাখ টন উৎপাদন ক্ষমতায় ফেনীতে গড়ে তুলেছেন সুবিশাল ঢেউটিন কারখানা। বিনিয়োগ করেছেন প্রায় 3000 কোটি টাকা। পিএইচপির টিন এখন পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। এবার দেশে প্রথমবারের মতো মৌলিক ইস্পাত কারখানা গড়ে তোলার পথে হাঁটছে তারা। কয়লা ও লোহার আকরিক থেকে তৈরি করা হবে ইস্পাত বার, যা ব্যবহার হবে ঢেউটিন তৈরির এইচআর কয়েল, সিআই শিট, রড, ফ্রিজ, গাড়ির বডির পাতের মতো বহু পণ্য উৎপাদনে। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদকে ভূষিত হয়েছেন সুফি মিজানুর। তিনি মনে করেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। মনহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভোজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি,
মূলে সবাই মানব জাতি, আর জাতি নাই এ সংসারে। মন অহংকারে দিন কাটালি, মানুষ হবি কেমন করে।